শেষ পর্যন্ত অমিত শাহ এলেন, মালদায় সভা করলেন, গরম গরম বক্তৃতা করলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও। কিন্তু এই লোকসভা ভোটের আগে অমিত শাহর মুখে বড় হয়ে দাঁড়ালো সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, যেখানে এনআরসি এবং সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধেই কথা উঠে এলো বলা যায়, এবং তা নিয়েই চলছে রাজনৈতিক তরজা। দাঙ্গাবাজ বলে তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করেছে অমিত শাহ এবং বিজেপিকে। অমিত শাহ ঠিক কি বলেছেন এ বিষয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই इस बार चुनाव में सिटीजनशिप एक्ट अमेंडमेंट बिल 2016 ये चुनाव का मुद्दा बंगाल में बनने वाला है मित्रों। चुनाव का मुद्दा एक एक हिंदू बांग्लादेशी को हम नागरिकता देने का काम करने वाले एक एक হিন্দু বাংলাদেশিদের নাগরিকত্ব দেবেন, টার্গেট বাংলায় হাতিয়ার এনআরসি। প্রশ্ন উঠছে, এ রাজ্যের মানুষ মেনে নেবেন সাম্প্রদায়িক বিভাজন? রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন করছেন, রথযাত্রা ব্রিগেড মোদির সভা না করতে পেরে কৌশল বদল, এখন শুধুই এ রাজ্যে শরণার্থীরাই হাতিয়ার বিজেপির, অন্য কোনো ইস্যু নেই। ভোট ভাগের কৌশল অ্যাকচুয়ালি ভোট ভাগের নয়া কৌশল অমিত শাহর? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকেই। আমরা অমিত শাহর এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করব এবং তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের রাজনীতি নিয়ে আমরা থাকবো। তবে তার আগে আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, রয়েছেন কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, আছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, আছেন বিজেপি পক্ষ থেকে অধ্যাপক পঙ্কজ রায়, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রথমেই সমীর দা আপনার কাছে যাব যে কিভাবে সামলাবেন এই বিজেপিকে? সুদূর দিল্লি থেকে বা মুম্বাই থেকে বা অন্য কোনো রাজ্য থেকে অমিত শাহ মোদি তারা তো হুমকি দিচ্ছেন, অমিত শাহ এখানে এসে বলছেন এই ভোটের 2 মাস 3 মাস আগে যে নাগরিকত্ব সংশোধনী বিল এ রাজ্যে আনা হবে, হিন্দু বাংলাদেশিদের এ রাজ্যে শরণার্থী করা হবে। না না, আমি বারবার বলছি, একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, দাঙ্গাবাজের রাজনীতি, এইটা বিজেপি যে করছে তার রথযাত্রাটা কিসের উদ্দেশ্য ছিল? আমরা তো কেউ বারণ করিনি। বারণ তো করেছে সুপ্রিম কোর্ট বাধা দিয়েছে। তার মানে তারা কোথাও একটা উস্কানি, দাঙ্গা, সাম্প্রদায়িকতার গন্ধ পেয়েছে। কোর্ট যেখানে বলছে, এখানে তৃণমূল কংগ্রেস কিছু বলছে না। আসল কথা, বিজেপির জন্য এখন সত্যি করুণা হচ্ছে। তার কারণ মালদার সভায় একজন সোয়ান ফ্লু, তার রেস্ট নেওয়া উচিত। মানে কি এমন বললো 2019 জানুয়ারি ব্রিগেডে একটা মানে ঐতিহাসিক সভা মমতার ডাকে সবাই এসছেন। কিসের জন্য এসছেন? আসল কথা, আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। আজকে প্রতারণা করেছেন মোদি 2014 সালে যে ম্যান্ডেটটা নিয়ে এসছিলেন। মানুষের কেন হচ্ছে বাংলা সবসময়, এটা মনে রাখবেন, সম্প্রীতি পক্ষে, সাম্যের পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এটা বাংলা সবসময়। এইখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সবাই, আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সবাই পথ দেখিয়েছে। আজকে সেই জায়গায় উনি যা পারে বলে যাচ্ছেন। আসল কথা কি জানেন? একটা বাংলা শব্দ আছে, কিং কর্তব্য বিমূঢ়। কি করব না করব, এইখান থেকে আমি আসছি। কিং কর্তব্য বিমূঢ় অবস্থা হয়ে গেছে পঙ্কজ দা। আপনাদের মোদি সভা করতে আসতে পারছেন না, ব্রিগেড করতে সাহস পাচ্ছেন না আপনারা, অন্য কোনো ইস্যু নেই। অমিত শাহ একদিন এলেন, এসে এই বলা হচ্ছে কোট আনকোট সাম্প্রদায়িকতার বিভাজনের রাজনীতি ছড়িয়ে দিয়ে গেলেন। এটা কি মানুষ মেনে নেবেন? এই রাজ্যের মানুষ, আপনি কি মনে করেন একজন বাঙালি হিসেবে? 19 তারিখে সবার একটা বিশেষ তাৎপর্য একটু বলি। 1990 সালের 19 জানুয়ারি ফারুক আবদুল্লার নেতৃত্বে কাশ্মীরি পণ্ডিতদের বিতরণ হয়েছিল। তার আজকে আমরা দেখলাম 19 জানুয়ারিতে 2019-এ সেই ফারুক আবদুল্লাহ সম্প্রীতির কথা বলছে। দ্বিতীয়ত, যে আপনারা হয়তো ওভারলুক করেছেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওভারলুক করেছে, 1948 সালে যে ফরেনার্স অর্ডার ছিল তাতে পরিষ্কার যে কথা বলা আছে, আর এই সিটিজেনশিপ বা নাগরিকত্ব বিলে তার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, শুধু আফগানিস্তান শব্দটা অতিরিক্ত হয়েছে। না ভোটে কি বলুন, ত্রিপুরাতে কেন আমি আপনাকে আমার একটা স্পষ্ট প্রশ্ন, আমার একটা স্পষ্ট ফরেনার্স অর্ডার অ্যামেন্ডমেন্ট অর্ডার 2015 যখন পাস হলো, যেটা যখন লাগু হলো,
তখন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বললেন না, অথচ সে একই জিনিস, শুধু আফগানিস্তান যুক্ত হলো তখন রে পড়ে গেল। আমি বুঝতে পারলাম না এখন যেটা হ্যাঁ। লোকসভা ভোটের আগে না, এই লোকসভা ইস্যু কি ভোটের ইস্যু হতে পারে? বিল একটা পার্লামেন্টে পেশ হয়েছিল 2016-তে, তারপর সেটা সিলেক্ট কমিটিতে গেছে, সেটা সিলেক্ট কমিটি থেকে আবার ফিরে এসছে, পার্লামেন্টে ধ্বনি ভোটে পাশ হয়েছে, এবং আমরা দেখব রাজ্যসভায় সেটা প্লেস হবে। তার এই সেটা তো পরের বিষয়। এই বিষয়টা বাংলাদেশ থেকে যখন কারা আসবে তারা এখানে স্থান পাবে, আর যখন হিন্দুরা, আর যখন শ্রীলঙ্কার 9% মুসলিমরা, তারা তাদের কথা কি ভাবছে? আসল কথা মেরুকরণের রাজনীতি, মেরুকরণের রাজনীতি পরিষ্কার কথা হচ্ছে যে দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এটা অস্বীকার করা যাবে না। একটা ধর্মীয় রাজনীতিকরণ করার চেষ্টা তখন এই কথাটাই বলা হয়েছিল, এখানে হিন্দু যারা আমি বিশ্বনাথের কাছে আসবো। কে কি খাবে, কে কি বলবে, এই সমস্ত ঘটনা আন্তর্জাতিক আইনও তাই বলছে। ঠিক, আমি আন্তর্জাতিক আইন মেনে নিচ্ছি, আপনার কথাটা মেনে নিয়েই বলছি বিশ্বনাথ দা, যে এখন কি ইস্যু, একটা দলের ইস্যু যদি এটা হয়, এখন যদি পশ্চিমবঙ্গে এসে বারবার করে এই কথাটা বলা হয়, তার মানেটা কি দাঁড়ায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? আমি খুব পরিষ্কার করে আমি এটা নিয়ে একটা প্রবন্ধও লিখেছি কাগজে। আমার যেটা মনে হয়েছে যে এনআরসি ইস্যুটা কিন্তু বিজেপির ক্ষেত্রে সুইসাইডাল এই কারণেই যে বিজেপির পক্ষে বোঝানো, মানে সাধারণ মানুষকে গিয়ে বোঝানো যে আপনি হিন্দু তাই আপনি কিন্তু শরণার্থী, আপনি কোনো মতেই আমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অর্থাৎ সিটিজেন অ্যাক্টে আপনি কখনোই বাইরে যেতে হবে না, বরঞ্চ উল্টো বিরোধী দলগুলো বরঞ্চ যে বক্তব্যটা রাখছে যে আপনারা 71 সালের পরে এসছেন, আপনাদের হিন্দু হলেও বেরিয়ে যেতে হবে, এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যেও একটা কনফিউশন তৈরি হয়েছে। ফলে সংগঠন না থেকে যে উদ্যোগটা নিচ্ছে, আমি তোমায় বলছি যে মানে এ রাজ্যের কথা বলছি, এ রাজ্যে শুধু মুসলিমরা, আমি আবার এক সেকেন্ড প্লিজ, মুসলিমরা তো আতঙ্কিত, তারা ভোট দেওয়া, এই কথাগুলো কি বলা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা ঢাকতে এই ইস্যুটাকে বারবার করে বলা হচ্ছে? আমি বলছি আমি না বুঝে কিন্তু করছে, মানে তুমি যদি আমায় বলো অমিত শাহ না বুঝে করছে, হ্যাঁ অমিত শাহ না বুঝে করছে, মানে ইলেকটোরাল পলিটিক্স যদি, না প্লিজ আমাকে একটু সময় দাও, ইলেকটোরাল পলিটিক্সের যদি সেন্স থাকতো তাহলে এই ইস্যুটাকে বাদ দিয়ে ওনারা আগাতেন। কেন? যেহেতু সাংগঠনিক শক্তি মিনিমাম লেভেলে নেই, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে যে সমস্ত হিন্দুদেরকেও বোঝাতে পারছেন উনি, মতুয়া সম্প্রদায় ইনক্লুড করে, যে আপনাদেরকেও কিন্তু বিজেপির দেশ থেকে তাড়াবে। ফলে আমি বলছি মাইনরিটির আতঙ্ক তারা ভোট দেবে না। আবার 71 সালের পরে যে হিন্দুরা এসছে, সাম্প্রতিককালেও হিন্দুরা এসে ভোটার তালিকায় নাম লিখেছে, তারাও কিন্তু আতঙ্কিত হয়ে কিন্তু বিজেপিকে ভোট দিবে না। আমি আসবো, আমরা তো আলোচনা করে বলেই দিচ্ছি কি হচ্ছে, তাহলে তারপরে আতঙ্কটা থাকবে কোথা থেকে? না, মানুষ মিনিমাম লেভেলে আপনি কমিউনিকেশন গোরক্ষার নামে কি করেছে আপনারা, আপনারা সেগুলোকে বলুন, অ্যাড্রেস করুন। তুমি এটা কৃষকদের কথা ভাবুন, সমীরদা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে অন্যান্য রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, এ রাজ্যের মানুষ ভয় পেয়ে যাবেন কিনা যখন এই প্রসঙ্গটা অমিত শাহর মুখ থেকে বারবার শুনবো আমরা। না, একেবারে অন্য রাজ্যের দৃষ্টান্ত। এটা কাদের বিষয়ে বলা হচ্ছে যে অনুপ্রবেশ এবং শরণার্থীর মধ্যে পার্থক্য করা হচ্ছে, কিন্তু ভারতবর্ষে যারা পলিটিক্যাল মাইনরিটি যাদের আমরা বলি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা ভারতের নাগরিক, তাদের নিয়ে কোনো প্রশ্ন নেই। ফলে এটা বিরোধীরা মেলাইন করাচ্ছে, একদম 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 পরিষ্কার। অমিত শাহ প্রসঙ্গে আরো কি বলেছেন হিন্দু খ্রিস্টান এই সমস্ত মানুষ যদি এখানে আসেন তাহলে শরণার্থী, কিন্তু মুসলিমরা নন, এটা পরিষ্কার একদম। দেখে নিন। दुर्गा विसर्जन की परमिशन नहीं, कहा पाकिस्तान जाकर करेंगे हम। सरस्वती पूजन नहीं होगा, कहां जाकर करेंगे? সরস্বতী পুজো, দুর্গা পুজো, এইগুলো নিয়ে আমি সন্ময়দা আপনার কাছে আসবো, যে এইগুলো নিয়ে একটু বেশি চিন্তায় এখন বিজেপি হয়ে যাচ্ছে, ভোটে হয়তো ইস্যু করতে চাইছেন। এটা আমাদের রাজ্যে তো সবই হয় না এরকম তো নয়, তাহলে নতুন করে আবার হয় না বন্ধ না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিশ্বনাথের কথা রেস ধরেই বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে নতুন করে এনআরসি ইস্যুটাকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গের, তা দুটো প্রেক্ষাপট কিন্তু ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে 5টা বিধানসভা নির্বাচনে বিজেপি ধাক্কা খাওয়াটা, এটা একটা ডেসপারেশন তৈরি করে দিয়েছে বিজেপির মধ্যে। এক,
দ্বিতীয় হচ্ছে বিজেপি দেখলো এনআরসির পর অসমে পঞ্চায়েত নির্বাচনে অ্যাবসলিউট পাওয়ারটা পেল। এটাতে বিজেপির কোনো একটা জায়গায় বোধহয় থিঙ্ক ট্যাঙ্কে মনে হচ্ছে, যদি আদৌ ওটা আছে কিনা আমি জানি না, পঙ্কজ দ্বারা ভালো বলবেন, সেখানে সেইখানে দাঁড়িয়ে ওই পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টটা নতুন করে বোধহয় অক্সিজেন জোগালো। কিন্তু আমার মনে হয় যে এটা এর থেকেও বৃহত্তর, যেটা পশ্চিমবঙ্গের মাটিতে যে বলবেনটা কি, বেকারত্ব, দারিদ্র, কোন বিষয়টা নিয়ে বলবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে তো বলবেন। আমার কথা হচ্ছে, আমি একটু আগে সমীরদার কথা শুনছিলাম, আমার মনে মনে হাসছিলাম, প্রকাশ্যে হাসতে পারছিলাম যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন বলে সমীরদা বলছিলেন যে পশ্চিমবর্গের গণতন্ত্র যে কি সাংঘাতিক কফিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সমীরদার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষাপটে আমি আসছি একটু বলতে দিন সমীরদা, একটু শুনুন। নেই গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙে কফিনে ঢুকিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে, এবং সারা সমীরদা একটু বলেনি, একটু বলে আমি সেই প্রশ্ন নিয়ে আসবো, আমি বসবো পার্থদার কাছে আসবো। যদি গণতন্ত্রই না থাকে তাহলে এই কথাগুলো তো বলছেন অমিত শাহ এসে, দিলীপ ঘোষ তো আরো ভয়াবহ কিছু কথা বলছেন এসে, এখানে এই রাজ্যেই বলছেন, তাহলে গণতন্ত্র নেই, এটা আপনি কি বলবেন? কথা বলার স্বাধীনতাটা যদি গণতন্ত্রের একমাত্র মাপকাঠি হতো তাহলে তো পাগলাগারদ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হতো, সেখানে যে যা মনে চায় তাই বলতে পারে, ফলে দ্যাট ইজ নট এ গণতন্ত্র। তার কতগুলো প্রেক্ষিত আছে। আমি এখানে যে আলোচনা আপনি করছিলেন, তাহলে সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে অমিত শাহরা কেন পশ্চিমবঙ্গে এই কথাটা বলছেন, তাই তো? এর সোজা সাপটা দুটো কারণ আছে। এক হচ্ছে যে রাজ্যগুলো তারা মনে করেন হিন্দুত্বের ওয়ার্কশপ, সেই রাজ্যগুলোতে ধাক্কা খেয়েছেন, কারণ সেখানে ইস্যু হয়েছিল কর্মসংস্থান, কৃষি সংকট, দুর্নীতির মতো বিষয়গুলো, এবং যেখানে তারা বিভাজনের রাজনীতি করতে করতে সিদ্ধহস্ত। ফলে যখন বুঝলেন উন্নয়ন এবং বিকাশ নোমোর দেয়ার ইজ, এটা ইস্যু, মানে তারা করতে পারছেন না, তাহলে হচ্ছে হিন্দুত্বের আতুরঘর নয় এমন রাজ্য যেগুলো, যেখানে এখনো পর্যন্ত তারা পা ফেলতে পারেনি, সাচ অ্যাজ পশ্চিমবঙ্গ, সেখানে দাঁড়িয়ে এই বিভাজনের রাজনীতি এবং ঘৃণার রাজনীতির একটা নতুন অধ্যায় তারা খুলতে পারেন কিনা, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু এই অভিজ্ঞতা তাদের ছিল না। তারা আস্তে আস্তে রাইজ করছেন, এবং রাইজ করার পেছনেও আমাদের রাজ্যের শাসক দলের কিছু ভূমিকা আছে। কেন গদা, রাম মন্দির, গরু, এই রাজনীতি হচ্ছে যে যারা বিজেপি গোটা দেশ জুড়ে এগোচ্ছে। আমি বললাম যে বিজেপির সুবিধা হচ্ছে যে বিজেপি হচ্ছে এই রাজ্যের শাসক দলের হাতেও গদা ধরিয়ে দিয়েছেন। আমি বললাম যে এটা মারাত্মক জায়গা, এবং যেহেতু গদা ধরিয়ে দিতে পেরেছেন কিভাবে? হ্যাঁ, পারিয়েছেন। রামনবমী নেই না, আমি বললাম যে কংগ্রেস নেই, ফরগেট। আমি বলছি যে যারা বিজেপি অনেক পেছনে কিন্তু দ্বিতীয় স্থানে, আমি বলছি যে যারা অনেক পেছনে কিন্তু দ্বিতীয় স্থানে। না, আপনি ছেড়ে দিন যে বিজেপি আছে বা নেই। আমি বলছি শাসক দল হিসেবে তৃণমূল যখন মনে করে যে তারা ধর্মনিরপেক্ষ, তারা ক্লেম করে, তাহলে সেখানে দাঁড়িয়ে তারা বিজেপির বিরুদ্ধে কোন লড়াইটা লড়ছে? আমি বলছি রামনবমীর পেছন তারা যে হনুমান দর্শন পালন করছে, তারা হচ্ছে রামে বিনিয়োগ করছে, রাম ভক্ত হনুমান বানাতে চাইছে বিজেপি, আর দুর্গান্ত প্রাণ করতে চাইছে হচ্ছে আমাদের শাসক দল। তারা বিনিয়োগ করছে দুর্গায়, ওরা বিনিয়োগ করছে রাজ্যে। তৃণমূল লড়ছে না, বরং যে বিজেপি যে কর্মসূচি নিচ্ছে সেগুলোকে আরো বেশি প্রচার দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এটা বিরোধীদের ভুল প্রচার হচ্ছে, ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জনগণ মন অধিনায়িকা নেত্রী, তিনি সর্বধর্ম, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এদের পেছনে পর্যন্ত দৌড়াচ্ছেন কেন? বৌদ্ধ, ওরা রাম মন্দির করেছে। সমীর, সূর্য মন্দির কেন হচ্ছে? আমি বলছি রাম মন্দির বললে সূর্য মন্দির কেন বলতে হচ্ছে? এই উত্তর আপনাদের দিন। যারা ঠাকুর দেবতাই মানতেন না, পদ্মফুল ছাড়া ঘাসফুল, কথা বললে আমি জানি আমি আসছি, কিন্তু মাথায় রাখতে হবে সমীর বাবু, ঘাসফুল এবং পদ্মফুল, আমি বলছি আপনি বলুন একটা বার এই রাজ্যে পদ্মফুল কখনো ঘাসফুল ছাড়া ফুটেছে? হাত ধরে নিয়ে এসেছেন আপনারা, আপনারা সেটা প্রমোট করছেন। যেভাবে 16 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2016 সালে এক হয়ে আপনারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করেছেন। আমি আসছি প্লিজ, আমি আসছি। ফিরহাদ হাকিম, এই অমিত শাহর বক্তব্যের পাল্টা ফিরহাদ হাকিম বলেছেন যে আসলে খুনের রক্ত এই অমিত শাহর হাতে লেগে আছে, এবং এদেরকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না, এখানকার মানুষ গুরুত্বই দেবে না। দেখুন, এখানে অমিত শাহ আসছে যেহেতু আমাদের আসামে গেলে আটকায় ভয়ের চোটে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করে ওরা আসছে, ভুলভাল বকছে, বাংলার মানুষ হাসছে, বাড়ি চলে যাবে, মানুষ ভুলে যাবে।
মানে এখানে যেটা প্রশ্নটা উঠছে যে ভুলভাল বকছে, তার মানে কি পার্থদা বলছেন, পার্থদা বলার চেষ্টা করছেন বা কংগ্রেস নেতা বলার চেষ্টা করছেন যে কোথাও একটা বিজেপির সঙ্গে সখ্যতা আছে, কোথাও একটা, সেই কারণে ইস্যু নেই এই সব নিয়ে। একটা কথা বলি, উন্নয়নের কথাটা বললেন তো, আজকেই রঘুরাম রাজনের একটা বিবৃতি এসছে যে চীনের উন্নয়নের হার কমছে, ভারতের বাড়ছে এবং একটা সময় চীনকে ভারতবর্ষ অতিক্রম করে যাবে। এটা স্ট্যান্ডার্ড। প্লিজ প্লিজ আসছে মোহন ভাগবত বিরোধিতা করেছে না টিএমসি, একদম টিএমসি। আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন, হারমাদের ঘরেই উন্মাদের জন্ম হয়েছে, হারমাদের ঘরেই উন্মাদের জন্ম হয়েছে আজকে। একদম একদম এটা বলার জনগণ হবে না। এই উন্মাদদের কিন্তু হারমাদি লালন পালন করে তৈরি করেছে, না হলে তাদের যে অনাচার এমনও হয়। আমরা যখন পিএসসি বলছি, এসএসসি বলছি, তখন তার আগে যখন স্কুল ছিল, এমনও যারা শুনেছি যে কোন ক্যান্ডিডেট তিনি চাকরি পাননি কারণ তার হাজবেন্ডের পিএইচডি হয়নি বলে। পার্থবাবু চাইলে আমি স্পেসিফিক নাম আজকে পশ্চিমবঙ্গে বিকশিত করেছে সিপিএম। আপনাদের বরং দুজনের মধ্যে চাপান উত্তর। আমি বিশ্বনাথের কাছে আসবো। এই অভিযোগ কতটা যথার্থ, আমি আসছি। এই অভিযোগ কতটা যথার্থ যে সিপিএম বারবার বলে আসছে তৃণমূল আর বিজেপির কোথাও একটা সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক, এবং এখানে এসে বিজেপি দেখনদারি করছে বলা যায়। কিন্তু আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের কার্যকর্তাদের সঙ্গে কথা বলার সময় বারবার করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। দেখো, একটা জিনিস আমি তোমাকে সিরিয়াসলি বলছি, মানে যদি খুব অবজেক্টিভলি বলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট নিয়ে আমি খুললাম প্রশংসা করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেমোক্রেসির প্রশ্নে আমি খুব সমালোচনা করি। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিবর্তনটা করেছিলেন তখন উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে সিপিএমের যে অত্যাচার, সিপিএম যেভাবে বিরোধী দলকে সংকুচিত করে রাখতো, অন্তত পশ্চিমবাংলায় সেইটা আমি বলছি সখ্যতা না, এটা আমি বলছি ডেমোক্রেসির প্রশ্নে কিন্তু তৃণমূল কংগ্রেসের সখ্যতার। আপনি যদি অনুমতি দেন আমি একটা শব্দ বলি বিশ্বনাথ বাবুর বকে সাপ্লিমেন্ট করে। আজকে নরেন্দ্র মোদী যেটা গুজরাট থেকে বলেছেন সম্ভবত, আমি সেটা ডিসএগ্রি করব না যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং পঞ্চায়েত নির্বাচনটাকে রেফার করে উনি যা বলেছেন, এবং কারণ এটা আমাদের সকলের অভিজ্ঞতা যে কি পরিস্থিতিতে আমাদের এখানে পঞ্চায়েত হলো, যেখানে 42% খালি গেল। আমি বললো উন্নয়ন দাঁড়িয়েছিল রাস্তায় রাস্তায়। আমি বললাম এবার বলছি যে 42% খালি গেল এবং বিজেপি কর্মী নিহত হলেন, বামপন্থী কর্মী নিহত হলেন, এমনকি তৃণমূল নিহত হলেন। এই ঘটনার পর আপনি বলুন কোন শিক্ষা নিয়ে ত্রিপুরার ইলেকশনটা 94% হচ্ছে আনকন্টেস্টেড করা হচ্ছে? আমি বলছি যে শিক্ষা কে কার দ্বারা অনুপ্রেরণা না, দেখো যথার্থতা আছে। দেখো, আমি তোমায় বলছি কৌশলগত জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বিজেপি সম্পর্ক দেখাতে চাইছে, সেটা হলো মাইনরিটি ভোট। তৃণমূল নেত্রী যে এতটা মোদী বিরোধী আওয়াজ তুলছেন, যতটা প্রয়োজন তার থেকেও বেশি তুলছেন, গতবার প্রায় দড়ি দিয়ে মোদীকে টানেন, তার একটা বড় কারণ হলো মাইনরিটি ভোটের সংহতিকরণ তার পক্ষে। এবং তিনি যত জোরালো হচ্ছে মোদী বিরোধী আওয়াজ, তার মাইনরিটি ভোট কিন্তু ততই কনসলিডেট করছে তৃণমূলের পক্ষে। উল্টো দিকে বিশ্বনাথবাবু যেটা বললেন দড়ি দিয়ে সিপিএমের ক্ষেত্রেও কিন্তু মাইনরিটি ভোট এর মধ্যে একটা 4 বছরের মধ্যে কোমরের দড়ি যেটা বলাবেন বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের বিজেপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। আবারও দেখে নিতে আমরা চলে যাব বিরতিতে। पश्चिम बंगाल में वहां की सरकार ने लोकतांत्रिक तरीकों से चुनाव नहीं होने दिए, क्योंकि वो जानते थे कि अगर स्वतंत्र और निष्पक्ष तरीके से चुनाव होते तो उन्हें बुरी तरह से हार का सामना करना पड़ता। वे तानाशाही के रास्ते पर चलते रहे, लेकिन हम लोकशाही के लिए प्रतिबद्ध हैं और हमेशा उसी रास्ते पर चलेंगे। সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার বক্তব্য শুনব। তিনিও বলেছেন যে সাম্প্রদায়িকতা অর্থাৎ বিভাজনের যে রাজনীতি, তা এ রাজ্যের মানুষ মেনে নেবেন না। ভোটে হারবে নিশ্চিত, ফলে যে কোনোভাবে তারা খড়কুটো ধরে বাঁচতে চাইছে। যদি কোরামিন পাওয়া যায় তবু ওইটা বলে কিছু বাড়তি ভোট যদি পাওয়া যায়, এইরকম একটা চেষ্টা আছে। কিন্তু এটা নাগরিকত্ব, এনআরসি, এই সব নিয়ে যে বিতর্কটা ওরা করছে, এটাতে একদম পরিষ্কার
যেটা গরিব মানুষ, সাধারণ মানুষ, বিশেষ করে বাংলার মানুষের বিরুদ্ধে একটা মনোভাব কাজ করছে। তা না হলে এনআরসি নিয়ে এইরকম হম্বিতম্বি করার যোগ্যতা অমিত শাহের হয়নি। দেশ ভাগ হয়েছে, মানুষগুলো জন্মেছে, ভারতবর্ষের অংশ হিসেবে জন্মেছে। দেশ ভাগ হয়েছে একটা রাজনৈতিক কারণ, তার সমাধান দরকার রাজনৈতিক। গরিব মানুষের বিরোধী, যে গরিব মানুষের উন্নয়ন, সেই উন্নয়নটাকে গুরুত্ব দিচ্ছেন না অমিত শাহ, এ রাজ্যে এরকমটাই অভিযোগ। কিন্তু সমীরদা কালকে কিন্তু বলেছেন যে আসলে কমেছে জিডিপি, রাজ্যে উন্নয়ন থমকে আছে, এবং বিজেপি সভাপতির, যদিও তৃণমূল বলছে মিথ্যাচার, হাতিয়ার ক্রাইসিলের রিপোর্ট। আমি মোদিজি যদি মানে অমিত শাহ যদি শোনেন এই প্রোগ্রামটা, আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিয়ে রাজনীতি করে, গদির জন্য রাজনীতি করে না। একটু আস্তে কথা বলুন, আপনারা একটু পরে কথা বলবেন, কেন্দ্রে কথা বলবেন, রাজ্যে নয়। বাংলার সামাজিক প্রকল্প তা নয়, উন্নয়ন কিভাবে করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হয়, কিভাবে কংগ্রেসকে তোল্লা দিয়ে আপনারা জোট করতে হয়। আপনারা করছেন, আমি বলতে দিন না, আমাকে বলতে দিন। বাংলার সামাজিক প্রকল্পগুলো যদি আপনি দেখেন, কৃষক বন্ধু থেকে শুরু করে, কৃষি ঋণ সমস্যা থেকে শুরু করে, খাজনা বকুল থেকে শুরু করে, আচ্ছা আপনারা কেন কৃষকদের নিয়ে কথা বলেন? সিঙ্গুর তো তার উত্তর দিয়েছে, কিভাবে শিল্প করেছে এখন সরষে নন্দীগ্রামের মানুষ উত্তর দিয়েছে। আমি এখানে একটা তথ্য এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়নের কথা বলা হচ্ছে, আপনারা আপনারা না না ঠিক আছে, আমি আসছি। সবুজ সাথী, কন্যাশ্রী এসব নিয়ে বলছেন সমিতদা বলছেন আপনারা আক্রমণ করছেন। একটা তথ্য দিই, প্লিজ একটা তথ্য দিই। বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পে 100 টাকা যদি বরাদ্দ হয়, তার মধ্যে আমরা পেয়েছি তথ্য, একেবারে তথ্য পেয়েছি, 56 টাকা খরচ হয়েছে বিজ্ঞাপনের জন্য, 25 টাকা বরাদ্দে খরচ হয়েছে, আর 19 টাকা বেঁচে আছে এখনো সরকারের। এটা কোন উন্নয়ন? না আমি জানি না, আরটিআই করে পাওয়া গেছে 56%, 56% হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, কিন্তু বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারত প্রকল্পে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংকে ঢুকিয়ে দেওয়া, এই যে 40% না দেওয়া সত্ত্বেও আয়ুষ্মান ভারতের কার্ড এসছে, সেই কার্ড বন্টন করতে দেওয়া হয়নি গরিব মানুষকে। এটাই পার্টিনেন্ট। আপনি কিন্তু কন্ট্রিবিউশন করেননি, আপনি কন্ট্রিবিউশন করতে বাধ্য, তা সত্ত্বেও কার্ড এসছে, কার্ড ডিস্ট্রিবিউট করতে দেবেন না। দ্রব্যমূল্যকে 50% করে দেবো, তারপরে গ্যাসের দাম বাড়ানো, এটা পঙ্কজদা জানেন না, পঙ্কজদা জানা নেই, পঙ্কজদা জানবেন প্লিজ, কারণ কন্যা বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পে এটাই তথ্য। 100 টাকা যদি বরাদ্দ হয়, 56 টাকা বিজ্ঞাপনে, 25 টাকা খরচ হয়েছে, 19 টাকা পড়ে আছে। আমি আমি সন্ময়দাকে জিজ্ঞেস করছি, সন্ময়দা আপনি গণতন্ত্রের কথা বলছেন, এ রাজ্যে গণতন্ত্রের অভিযোগ করছেন, যে রাজ্যগুলোতে বিজেপি শাসিত সেখানে সমস্ত মাঠ দখল করা, সেখানে কংগ্রেসকে সভা করতে দেওয়া হচ্ছে না, পুলিশকে মারা, সেখানে দলিত হত্যা হয়, যেখানে কংগ্রেসকে সভা করতে দেওয়া হচ্ছে না। এপিটে যদি বিজেপি থাকে, ওপিটে দিদি 256টা চিটফান্ডে চোরেদের মাতিয়েছে নরেন্দ্র মোদী। আজকে সারদা নরদা চোরগুলো সব ক্যাবিনেটে, কেউ মেয়র, কেউ সাংসদ বসে রয়েছে, অপমান করে কিছু বাকি নেই। আপনি কি সিবিআই অফিসার না সিআইডি অফিসার? আজকে সিবিআই এর তদন্তটা বন্ধ করে দিয়েছে, তদন্ত চলছে তো, সেগুলো তো তদন্ত হয়নি। আরএসএস এর স্কুল, আরএসএস এর স্কুল আজকে এই 5 বছরে, 4.5 বছরে করে রাজনীতি করে আসছে। আরএসএস কে রাজনীতি তৈরি হয়েছে, এটা বলুন পশ্চিমবঙ্গের মাটিতে। আমি শুধু একটাই বলি, আপনি যে তথ্যটা দিলেন অত্যন্ত প্রাসঙ্গিক তথ্য, 56%। এটা শুধু আয়ুষ্মান বেটি বাঁচাওয়ের ক্ষেত্রে নয়, এটা গোটা ভারত জুড়ে গত 4.5 বছরে যে স্কিমগুলো বিজ্ঞাপিত হয়েছে, তাতে হচ্ছে এই স্কিল, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া থেকে শুরু করে যাবতীয়, আমি বললাম সেখানে ঢক্কানি না, এবং সেখানে মূলত বিজ্ঞাপনটাই ছিল, এবং সেই বিজ্ঞাপনটাই ধুলো পড়েছে। এখন হচ্ছে যে তারা মরিয়া হয়েছেন। এবং আয়ুষ্মান ভারত নিয়ে আসলে আনফর্চুনেটলি রাজনীতিটা দুটোই কি হচ্ছে, একটা হচ্ছে যে কেন্দ্রের সরকার অ্যাডিকুয়েট টাকা তাতে না অ্যালট করে তারা কেন্দ্রগুলোতে, রাজ্যগুলোতে চাপাতে চাইছেন, রাজ্য রিয়াক্ট করছে। এবার রাজ্যগুলোর তরফে রাজনীতি হচ্ছে, তারা এই লড়াইটা না লড়ে তার থেকে কুইট করতে চাইছেন,
এবং তারা যদি সেখান থেকে বেরিয়ে আসে তাহলে কার টাকা ছেড়ে দিচ্ছে কে? আমি মানুষের টাকা। আমি বললাম সংক্ষেপে বিশ্বনাথের কাছে যাব। উন্নয়নের প্রশ্নে এই রাজ্যের রাজ্য সরকার অনেক কিছু প্রচার করেছে, অনেক কিছু বলা হচ্ছে। আপনি কি মনে করেন উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে এই রাজ্যের সরকার? আমি একটা কথা তোমায় বলি, কত মুখ আঁকা হয়েছে, তার কষ্ট কত। আমি বলছি যে আমাদের কাছে একটা নির্দিষ্ট তথ্য আছে, পশ্চিমবাংলা সরকারের বেনিফিট মানে সরাসরি বেনিফিট পেয়েছে এমন মানুষের সংখ্যা 93%। অর্থাৎ পশ্চিমবাংলায় 100 জন যদি ভোটার থাকে, 93 জন ভোটার কোনো না কোনো ভাবে সরকারি প্রজেক্টে আন্ডার এসছে। আমি বলছি, আমি বারবার বিভিন্ন স্টুডিওতে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটটা কিন্তু ওই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের, অর্থাৎ ভোটারদের সাথে যে সম্পর্কটা তৈরি করতে পেরেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সেটা 100 দিনের কাজের প্রকল্প হতে পারে, সেটা খাদ্য প্রকল্প হতে পারে, সেটা কন্যাশ্রী প্রকল্প হতে পারে। 93% মানুষের কাছে কিন্তু মানুষের যে স্বাধীনতার যে এক্সপ্যানশনটা, অর্থাৎ ডেভেলপমেন্ট কি করে, ডেভেলপমেন্ট দুটো দাবি করে, এক্সপ্যানশন অফ ফ্রিডম, আমার স্বাধীনতা বৃদ্ধি পাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিট পৌঁছে দিয়েছেন, কিন্তু স্বাধীনতার জায়গাটা, স্বাধীনতা বলতে কি বোঝায় আমরা পরে আলোচনা করব, এবং গণতন্ত্র নিয়ে অভিযোগ উঠছে। তবে এই মুহূর্তে অমিত শাহ একদিকে যে রাজনীতি করছেন, অন্যদিকে রাহুল গান্ধী তিনি তার দলের মধ্যে কিছু পরিবর্তন এনেছেন, অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী সাধারণ সম্পাদক হয়েছেন কংগ্রেসের, এবং সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী বডরা, সাধারণ সম্পাদক হয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশে দুটো দায়িত্ব দেওয়া হয়েছে, এক প্রিয়াঙ্কা গান্ধীকে এবং আর এক জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। যুব প্রজন্মকে নিয়ে লড়াই রাহুলের, নাকি পরিবারতন্ত্রের পরম্পরা? বিজেপির পক্ষ থেকে পরিবারতন্ত্রের অভিযোগ উঠছে। कांग्रेस पार्टी अपनी विचारधारा के लिए लड़ रही है, और चाहे प्रियंका हो चाहे ज्योतिरादित्य हो, कांग्रेस पार्टी के बहुत पावरफुल नेता हैं, लीडर्स हैं, और इन दोनों युवा नेताओं से हम उत्तर प्रदेश की राजनीति को बदलना चाहते हैं। उत्तर प्रदेश में पूरे दम से लड़ेंगे। प्रियंका को और ज्योतिरादित्य को मैंने उत्तर प्रदेश 2 महीने के लिए नहीं भेजा है। मैंने प्रियंका को और ज्योतिरादित्य को मिशन दिया है कि उत्तर प्रदेश में कांग्रेस पार्टी की जो सच्ची विचारधारा है, गरीबों की विचारधारा, कमजोर लोगों की विचारधारा, सबको लेकर आगे बढ़ने की विकास की विचारधारा, उसके लिए लड़ना है। और मुझ में पूरा भरोसा है कि प्रियंका और ज्योतिरादित्य काम करेंगे, और जो उत्तर प्रदेश को चाहिए, जो उत्तर प्रदेश के युवा को चाहिए, वो कांग्रेस पार्टी दे सकती है। हम ना गुजरात में बैकफुट पे खेलेंगे, ना उत्तर प्रदेश पे बैकफुट पे, कहीं भी हम बैकफुट पे नहीं खेलेंगे। उत्तर प्रदेश में एक नए तरीके की सोच आएगी, और उत्तर प्रदेश की राजनीति में पॉजिटिव चेंज आएगा। मेरी बहन जो बहुत केपेबल, कर्मठ है, कि वो मेरे साथ अब काम करेगी, तो मुझे पर्सनल भी बहुत खुशी हो रही है, और बीजेपी वाले भी थोड़े घबराए हुए हैं। थैंक यू। कांग्रेस के प्रथम परिवार से एक राज्याभिषेक हुआ है, ये बट नेचुरल है। ये कांग्रेस पार्टी जो अपने आप को इंडियन नेशनल कांग्रेस कहती है, दरअसल ये एक परिवार की पार्टी है, इसमें कोई शक नहीं है। देखिए, एक बात आज तय हुआ है, और हम बधाई देना चाहते हैं कांग्रेस पार्टी को। सार्वजनिक रूप से जिस प्रकार से कांग्रेस पार्टी ने राहुल गांधी जी, जो उनके वर्तमान के अध्यक्ष हैं, उनके नाकामी को घोषित किया है कि राहुल गांधी जी फेल हो गए हैं, इसलिए राहुल गांधी जी को अब प्रियंका जी, जो उनके परिवार से ही है, उनकी बैसाखी की आवश्यकता है। আমি প্রথমে একটু বিশ্বনাথদের কাছে যাব, যে ব্যাকফুটে আমরা কোথাও লড়াই করব না, ব্যাকফুটে থেকে আপনি কি এই যে পরিবারতন্ত্রের অভিযোগ তো বহু বছর ধরে, কিন্তু আমি বলছি এখানে রাহুল গান্ধীর অল আউট দেখছেন কিনা আপনি? না, দেখো, আমি মানে কৌশলগত জায়গা থেকে দেখতে চাইছি বিষয়টা। সেটা হলো যে উত্তরপ্রদেশ, আমি উত্তরপ্রদেশ বলছি না, আমি সামগ্রিকভাবে, যেখানে বললেন যে কাই ব্যাকফুট মে নেই লড়েগা, না সেটা তো আছে ডেফিনেটলি, মানে লাস্ট সেই জন্যই প্রিয়াঙ্কা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আমি বলছি যে লাস্ট 15 বছর প্রিয়াঙ্কা কোনো না কোনো ভাবে রাজনীতির আঙ্গিনায় কিন্তু আছে। কখনো তার মায়ের হয়ে প্রচার করেছেন। উত্তরপ্রদেশের নিরন্তর ভাবে ওনার ভিজিট আছে, রাজনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছে। আনুষ্ঠানিকভাবে আসা, সঙ্গে জ্যোতিরাদিত্য আসা, আমার যেটা মনে হয়, মানে আমি পুরোটা শুনছিলাম যখন প্রেস কনফারেন্স চলছিল,
তাতে উনি দুটো শব্দ ব্যবহার করেছেন যে জাতপাতের বাইরে গিয়ে বৃহত্তম রাজনীতিতে ঢুকতে চাইছেন। আমার মনে হয় ইয়ং জেনারেশন কিন্তু সেরকমই একটা ভাবনা আছে। ফলে আগামী দিনের যদি তাকাও, সবাইকে নিয়ে যদি জাতপাতের ঊর্ধ্বে উঠে, ধর্মের উপরে ঊর্ধ্বে উঠে, কংগ্রেসের কিন্তু একটা সুযোগ আছে, অপরচুনিটি আছে উত্তরপ্রদেশকে পুনরুদ্ধার করবার। কারণ যে জেনারেশনটা এখন উঠে আসছে, এই জেনারেশনটা হয়তো জাতপাতের থেকে কিছুটা বাইরে গিয়ে রাজনীতি করতে চায়, ধর্মের বাইরে গিয়ে রাজনীতি চায়, যাদের সাথে অন্ততপক্ষে কানেক্টিভিটি যদি বলো, সেই প্রজন্মটাকে উৎসাহিত করার জন্য আপনি বলছেন প্রিয়াঙ্কা গান্ধী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নবীন প্রজন্মকে। লং টার্ম স্ট্র্যাটেজি। সঙ্গে আমি আরেকটা বলবো, যেহেতু সোনিয়া গান্ধী শারীরিকভাবে অসুস্থ, এমন হতেই পারে রায়বেরেলি থেকে কে দাঁড়াবে, বা হতেই পারে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াতে পারে। আমি পঙ্কজ দা, এখানে বিজেপি ঘাবড়ে যাচ্ছে। না না, কোনো রাহুল গান্ধীর একেবারেই ঘাবড়ানোর প্রশ্ন নয়। এবং বিশ্বনাথ দা যেটা বললেন, নবীন প্রজন্মকে উৎসাহিত করার জন্য রাহুল গান্ধীর এটা ট্যাকটিক্স। আমি বিশ্বনাথ দার কথাটা এবং আপনার কথাটা ইনকর্পোরেট করে বলছি, যেদিন ইরাবতীর তীরে মতিলাল নেহেরু জওহরলালকে জাতীয় কংগ্রেসের পতাকা হস্তান্তর করেছিল, সেই দিনই কংগ্রেসের মধ্যে পরিবারতন্ত্রের বীজ রোপণ করা হয়েছিল। এটা কোনো নতুন নয়। আর ধর্ম বলছেন, কিন্তু আমার কথা নয়, ইন্ডিয়া উইন্স ফ্রিডমে মৌলানা আবুল কালাম আজাদ বলছেন যে কংগ্রেস তার জন্মলগ্ন থেকে ভারত ভাগের বিরোধিতা করে এসছে, আজ সেই কংগ্রেস বসছে ভারত ভাগের প্রস্তাব পাশ করাতে। আমার কথা নয়, মৌলানা আবুল কালাম, এবং সেই লেখাকে 50 বছর পরে ম্যাকমিলান থেকে পাবলিশ করা হয়েছে। আমি একটা কথা বলবো, এতে ভয় পাওয়ার কারণে পরিবারতন্ত্র ছিল, একটা আনঅফিশিয়ালি ছিল, সেটাকে অফিশিয়াল করা হলো। মানে এবার পরিবারতন্ত্র অফিশিয়াল হলো। প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসে এলেন, সাধারণ সম্পাদক হলেন। প্রিয়াঙ্কা গান্ধী কোনোদিন কংগ্রেস করেননি, কিন্তু সাধারণ সম্পাদকের পদ তাকে দেওয়া হলো। এটা পরিবারতন্ত্রকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার, পরম্পরা রক্ষা করার জন্য কিনা? সন্ময়দা, একটা কোশ্চেন আমি তার সাথে যুক্ত করে দিতে চাই। সোনিয়া গান্ধী যদি কোনো প্রিয়াঙ্কা গান্ধী যদি অতিরিক্ত কোনো জোশ তৈরি করে, তাহলে বিরোধী ভোটের বিভাজন হয়ে মানে বিজেপির কিছুটা লাভ হবে কিনা? আমি বিশ্বনাথের প্রশ্নের উত্তরটা পরে আসছি। পঙ্কজদা হচ্ছে ভয়ের লক্ষণ, পরিষ্কার বলছি। মানুষ ভয়ের লক্ষণ, বিজেপির ভয়ের লক্ষণ কেন? তার কারণটা হচ্ছে নেক্সট জেনারেশন পলিটিক্সটাকে কিন্তু রাহুল গান্ধী এবং কংগ্রেস ধরে নিয়েছে। আপনি বিজেপির মুখ হিসেবে দেখান তো নেক্সট জেনারেশন কারা রয়েছেন। সম্বিত পাত্র ছাড়া আর কারোর মুখ দেখা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী গত 20 বছর ধরে নার্সিং করছেন রায়বেরেলি কেন্দ্রটা, এবং সমস্ত কংগ্রেসের ডিসিশনের মধ্যে থাকছেন, অফিসিয়ালি থাকেননি, অফিসিয়ালি এলেন। ইফ শি ক্যান ডেলিভার, তাতে অসুবিধাটা কোথায়? বিজেপির অসুবিধাটা কোথায়? কেন অসুবিধা মানুষ যদি গ্রহণ করে, বিজেপির অসুবিধা নেই তো, বিজেপির অসুবিধা রয়েছে। কথাবার্তাগুলো এই এখন পুরনো ইতিহাসে ফিরে যাওয়ার লক্ষণটাই হচ্ছে ভয়ের লক্ষণ। সত্যি কথা সামনে বলা। কথার উত্তরটা আমি বলবো যে বিজেপির সুবিধা কি অসুবিধা না। দেখুন একটা কথা, আপনাদের জোশ আসলো, মনে করা যায় কংগ্রেসের ভোট বাড়লো, কংগ্রেসের জোশ আসলো, কিন্তু এদিকে ফায়দা হয়ে গেল। একটা কথা, 2009 সালে শেষ করে নিয়ে আপনি শুনুন, আপনি বলবেন। আমি একটা কথা বলছি, যে রাজ্য আপনাকে আপনাদের 7 জনের বেশি প্রধানমন্ত্রী দিয়েছে, সেই রাজ্যে আপনাদের ভোট 7% নিচে চলে গেছে। আমার এটার উত্তরও বলি, 2009 সালে 21টা সিট কিন্তু কংগ্রেস পেয়েছিল এই উত্তরপ্রদেশের বিষয় নয়, সামগ্রিকভাবে বলছি আমি, এবং সামগ্রিকভাবে বলছি। এবং প্রিয়াঙ্কা আসাতে যদি কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়ে বিভিন্ন জায়গায়, তাতে তো কংগ্রেসের সুবিধা। প্রিয়াঙ্কা গান্ধী শুধু উত্তরপ্রদেশ নয়, প্রিয়াঙ্কা গান্ধী তো সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির ভোট ব্যাংক থেকে যদি অতিরিক্ত ভোটের পার্সেন্টেজ, অনেকে বলেন, আমি বলছি সন্ময়দা, সিপিএম এর অনেকে বলেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে সিপিএম এর সাদা মাথা ছাড়া কিছু দেখা যায় না। আজকে রাহুল গান্ধী তো সেটা করে দেখাচ্ছেন, নতুন প্রজন্মকে নিয়ে এসে, যুব প্রজন্মকে নিয়ে এসে। আমি প্রথম বলবো যে ডায়নেস্টি রুল নিয়ে আলোচনা করছেন তো, যে প্রজন্মের কথা, এটা কেবলমাত্র প্রিয়াঙ্কা গান্ধীতে আলোচনাটা থেমে রাখলে মুশকিল। আমি বললাম যে একটার পর একটা, আপনি রাজনাথ সিং তার ছেলে, আপনি বসুন্ধরা রাজে তার ছেলে, রমন সিং তার ছেলে, আপনি আর এবার অন্য যে পিডিপি তার মুফতির মেয়ে, তারপরে যে টিডিপি এনটি রামারায়ের থেকে চন্দ্রবাবু নাইডু, আরএলডি পাসওয়ান থেকে, বিজেডি বিজু পট্টনায়ক থেকে, মায়াবতী। আমি বলছি এবার আপনার মুশকিলের জায়গাটা বলছি, ডায়নেস্টি কোন জায়গায় খারাপ, যে আসলে শেষমেশ হচ্ছে এই যেটা বলছিলেন না, যে জাতপাত এবং রাজনীতি, এই যে গরুর লেজ ধরে রাজনীতি, এইটা ভারতবর্ষে চলে কেন যদি আপনি গভীরভাবে ভাবেন,
তাহলে আপনি বুঝবেন যে এই ডায়ানেস্টির বীজটা কোথায় আছে। কারণ যে ফিউডাল সিস্টেমটা যে আপনাকে রাজা প্রজার রিলেশনশিপে ভোটারের সাথে নেতার সম্পর্ক প্রতিষ্ঠা করে, সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে স্থাবর অস্থাবর সম্পত্তির মতো হাত বদল হতে থাকে। আমার ছেলে আমার পরে রাজা হবে। কিন্তু বিজেপি তো পরিবারের না, বিজেপি করছেন তো, বিজেপি তো পরিবারের দল নয়। বিজেপি তো করছেন, প্রত্যেকটা বলছে সিপিএম পরিবারের দল নয়। না, সেই জন্য একমাত্র লেফট পার্টি ছাড়া ভারতবর্ষে কোথাও দেখবেন না, কোথাও দেখবেন না তৃণমূল, অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি নাম তুললেন, উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ের মধ্যে দিয়ে উঠতে হয়। আমি বলছি যে আপনাদের মুশকিল, আপনারা না পাওয়ার ট্রান্সফার করেন, তারা সিম্বল পান না ভোট দেওয়ার জন্য। প্রমাণিত। আমি বলছি সমীর শুনে নিন যে এটা একটা গবেষণা রিপোর্ট, আমি আপনাদের দর্শকদের সুবিধার জন্য বলছি। যারা ডায়নাস্টি মোডে উঠে এসছেন তারা যদি বলেন গভর্নেন্সের জায়গায় সবচেয়ে পুয়ার গভর্নেন্স এক্সিবিট করেছেন। এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা সংস্থা, তারা এই সমীক্ষা করেছিল। অর্থাৎ বাবার হাত ধরে রাজা হয়েছেন বা রাজার হাত ধরে রানী হয়েছেন, দে ক্যানট গভর্ন। আমি আসবো, আমি বললাম ভারতবর্ষের জন্য এটা বলা। এই যে সন্ময়দা বললেন যে সন্ময়দার দাবি হচ্ছে যে বিজেপি ভয় পাচ্ছে, ঘাবড়ে গেছে, যদিও পঙ্কজদার বক্তব্য না, বিজেপির ঘাবড়ানোর কোনো বিষয়ই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে ওই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে হয়েছে, যে প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খোলেন না। দেখে নেওয়া যাক। आप सब लोग बारामती से हैं, सब जानते हैं कि कांग्रेस पार्टी ने वहां के सर्वोच्च नेता के साथ कैसा कैसा व्यवहार किया। मैं व्यक्तिगत रूप से उनका सम्मान करता हूं। उन्होंने कई वर्ष तक सार्वजनिक जीवन में रहते हुए जनता के लिए काम किया है। कांग्रेस के वरिष्ठ नेता होते हुए उनके साथ कांग्रेस ने बहुत ही अपमानजनक व्यवहार किया। हम भी गुजरात में थे, सुना करते थे कि अब सही गलत क्या था यह तो भगवान जाने, पर कहते हैं कि उनकी गलती सिर्फ इतनी सी थी कि उन्होंने कांग्रेस पार्टी का अध्यक्ष बनने के लिए अपनी दावेदारी पेश की। सिर्फ इस बात के लिए उन्हें रातों रात पार्टी से बाहर का रास्ता दिखा दिया गया। ऐसा सिर्फ परिवारवादी पार्टियों में ही हो सकता है। और सबसे मजेदार बात यही है कि वही पवार साहब जिनका कांग्रेस ने अपमान किया था, एक बार फिर से वे कांग्रेस के पाले में चले गए। একটা পরিবারের মধ্যেই বাধা, এটা তো বিষয়, একটা পরিবারের মধ্যে বাধা রয়েছে। আপনারা কিভাবে দেখছেন সমীরদা? আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি পরিবারতন্ত্রের কোনো প্রশ্নই আসছে না। আমরা পরিষ্কার বলছি যে এখানে জনতাই মানে মমতাকে নিয়ে এসছে, মানে এই তৃণমূলের কথা বলছি, তৃণমূলের দলে যে কথাটা পার্থদা উস্কানোর চেষ্টা করছিল তো লাভ হবে না। তৃণমূল দলটা হচ্ছে মানুষকে নিয়েই, মামাটি মানুষকে দিয়ে তৈরি হয়েছে। এখানে যোগ্যতাই হচ্ছে তৎকাল তৃণমূল খুব বেশি হচ্ছে আজকাল, আমি শুনলাম। একটু শুনুন না, 90 ভালো লাগবে। আমি বলছি আপনারা যে আলোচনাটা এতক্ষণ আমাকে বাদ দিয়ে করছিলেন, হ্যাঁ, যেখানে বারবার বলছেন এই যে কংগ্রেস বলুন বিজেপি বলুন এককভাবে 2019-এ কেউ আসতে পারবে না। এখানে পরিষ্কার আঞ্চলিক দলগুলো নিয়ে যে জোট তৈরি হয়েছে 2019-এ, তাতে কংগ্রেসও থাকবে, তাতে সব দলই থাকবে। আপনারাই বেশি বেশি বলছেন। প্রধানমন্ত্রী নিয়ে এখন আলোচনার প্রসঙ্গ নয়, কিন্তু মানুষকে কেন মাথা রাখাই, আমি কেক খাই না, বাট কেকের মাথা রাখাই। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব যদি সার্বিকভাবে ঠিক হয় তিনি দেবেন। একটা বিষয় আছে রাহুল গান্ধীর এই পদক্ষেপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড, এই বিষয়টা কি 2019-এর লোকসভা নির্বাচনে ফ্যাক্টর কোট আনকোট বিশ্বনাথ হতে পারে? সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি 2019-এ না বিজেপি না কংগ্রেস মিলিয়ে নেবে। মানে একটা মানে আমি সংক্ষেপে, আমাদের খুব সময় কম, আমি এইটা বলছি যে আজকে রাহুল গান্ধীর পদক্ষেপ এবং ব্রিগেডের সব মিলিয়ে কোথাও ফ্যাক্টর হবে না। দেখো, মানে একটা জিনিস বলি, ব্রিগেডের সমাবেশের কিন্তু দুটো শুট ছিল। মানে একে পুরোপুরি একটা শুট হলে তো বলতাম যে বিজেপি হেরে গেছে এখনই। একটা শুট হলো ফেডারেল ফ্রন্টটাকে জিয়ে রাখা, আরেকটা হলো যে কংগ্রেসের নেতৃত্বে সব বিরোধীকে ঐক্যবদ্ধ করা। তোমার মনে থাকতে পারে যে ব্রিগেড থেকে ফেরত গিয়েই তেজস্বী যাদব একরকম অবস্থান নিয়েছে, তো কুমার স্বামী আরেক রকম অবস্থান নিয়েছে, স্ট্যালিন আরেক রকম অবস্থান নিয়েছে। তার মানে সবাই বিজেপিকে বিরোধিতা করতে চায়, কিন্তু কেউ মনে করে যে কংগ্রেসের নেতৃত্বে সেটা হওয়া উচিত, আর কেউ মনে করে যে না, ওপেন রাখা উচিত নেতৃত্ব, সেখানে
ফেডারেল ফ্রন্ট বা অন্য কোনো তৃতীয় পক্ষের নেতৃত্বে আসা উচিত। যাই হোক, মানে যাই কিন্তু হোক, একসঙ্গে যে লড়াইটা হচ্ছে তাতে বিজেপির কোনো নেতিবাচক ফ্যাক্টর হতে পারে না, আমি পরিবারের মধ্যেও একটা ব্যাপার আছে। যখন অরুণ গান্ধী সময় শেষ, একদম নেহেরু সময় শেষ। যখন কথা বলেন, অথবা যখন ফিরোজ গান্ধী যখন কথা বলেন, অরুণ গান্ধী কি ওইভাবে তখন মানুষ এখন অন্যরকমভাবে দেখছে রাজনীতিটা। বলুন মানুষ এখন তখন আমার সময় শেষ। তারা তাদের দেখুন, পরিবারতন্ত্রের মধ্যে ভাঙনটাও ধরে। মোদি মুক্ত ভারত দেখতে চাচ্ছে অপরিবারতন্ত্রের ভারতবর্ষ ভারতবর্ষ দেখলাম। সেখানে ঠিক, একটা আমি ইম্পর্টেন্ট আসবো। ভূমিকা নেবে। আমাদের সময় এবং শেষ, আমি বলছি আমাদের 42 সময় 42 শেষ, এবং পশ্চিমবঙ্গে পাবে। 45 এই চলতে থাকবে লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ, নরেন্দ্র মোদী যেভাবে কংগ্রেসের বিরোধিতা বা তৃণমূলের বিরোধিতা করছেন, এবং তার উল্টো দিকে ব্রিগেডের সভা, সবাইকে এক করে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীরও, সেইটা কোনো ফ্যাক্টর হয় কিনা তা আগামী দিনেই আমরা দেখব। তবে এই তর্ক বিতর্ক চলতেই থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি সাদা কথা কালো কথা। অনেক ধন্যবাদ আপনাদেরকে। শেষ করছি সাদা কথা কালো কথা। একটু পরেই দেখুন নিউজ রুম লাইভ। সঙ্গে থাকুন দিনভর।